আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম, তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, নেতানিয়াহু ইসরায়েলের শত্রু, তাকে কারাগারে পাঠানো উচিত বলেছেন সাবেক সেনাপ্রধান। এরপর জানিয়ে দিব পারমাণবিক ইস্যুতে এবার রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে গাজায় গণহত্যা বন্ধের অনুরোধে একের পর এক সই করেছেন ইসরায়েলি সেনারা। আরও জানিয়ে দিব গাজায় হামলা নিয়ে প্রশ্ন তোলায় জার্মানির সমালোচনায় ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব শত শত বাংকার উড়িয়ে দিল পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিওর মূল আলোচ্য বিষয়। গাজায় গণহত্যা বন্ধের অনুরোধে একের পর এক সই করেছেন ইসরায়েলি সেনারা। দর্শক, ইসরায়েলি সেনাদের কি তাহলে বোধোদয় হয়েছে যে আল্লাহ প্রদত্ত যেই শক্তি নিয়ে মুসলিম বিশ্বের কয়েকটি দেশ ঝাঁপিয়ে পড়েছে মার্কিন সেনা এবং ইসরায়েলের বিপক্ষে, সেই লড়াইয়ে ইসরায়েলি সেনারা জয় হতে পারবে না? এটা কি তারা জেনে গিয়েছে? এজন্যই কি তারা এই যুদ্ধ থেকে পিছু হটতে চেষ্টা করছে? এ সম্পর্কে আপনার মন্তব্য কি জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। নেতানিয়াহু ইসরায়েলের শত্রু, তাকে কারাগারে পাঠানো উচিত বলেছেন সাবেক সেনাপ্রধান। ইসরায়েলের সাবেক সেনাপ্রধান দান হালুটজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি আখ্যা দিয়ে বলেছেন এই শত্রুর স্থান হওয়া উচিত কারাগারে। সোমবার 14 এপ্রিল ইসরায়েলের চ্যানেল 12কে দেওয়া এক সাক্ষাৎকারে দান হালুটজ বলেন, একজন শত্রু আছেন যিনি ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। তার নাম বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আরও বলেছেন, এই শত্রুকে হত্যা নয়, বন্দী করা উচিত। হালুটজের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। এক বিবৃতিতে তারা বলেন, এটি একটি গুরুতর উস্কানি যা গণতন্ত্রের বিরুদ্ধে এবং চরম বামপন্থীদের কাছ থেকে প্রধানমন্ত্রীর হত্যার ডাককে উৎসাহিত করে। বিবৃতিতে আরও বলা হয়, আইডিএফের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ চিফ অব স্টাফ দান হালুটজ প্রধানমন্ত্রীকে শত্রু হিসেবে অভিহিত করে তাকে বন্দী করার দাবি জানাচ্ছেন। এটি মত প্রকাশের স্বাধীনতা নয়, বরং ভয়ানক উস্কানি। দান হালুটজের এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন ইসরায়েলি সেনা সদস্য ও সাবেক সেনাদের মধ্যে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের ফেরত আনা এবং যুদ্ধ বন্ধের দাবিতে জনমত বাড়ছে। গত 18 মার্চ ইসরায়েল আবারও গাজায় হামলা শুরু করে, যা 19 জানুয়ারির যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিকে ভেঙে দেয়। অক্টোবর 2023 থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় 51,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া গত নভেম্বর মাসে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গালান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। একই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাও চলছে। পারমাণবিক ইস্যুতে এবার রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে ইরান। এবার এ বিষয়ে কথা বলতে রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এর আগে শনিবার আব্বাস আরাঘচি ওমানে মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনা করেছেন, যা 2015 সালের পারমাণবিক চুক্তি ভেঙে যাওয়ার পর সর্বোচ্চ পর্যায়ের আলোচনা। মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। এতে তিনি পারমাণবিক ইস্যুতে আলোচনার আহ্বান জানিয়েছিলেন এবং তেহরান যদি অস্বীকৃতি জানায় তবে সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের জন্য সন্দেহ করে আসছে, যদিও এই অভিযোগ তেহরান ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে। ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া ও চীন সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেছে। ইরানের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, এই সপ্তাহের শেষ দিকে ডক্টর আরাঘচি মস্কো যাবেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখরোভা পরে এই সফরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আরাঘচি সের্গেই ল্যাভরভ ও অন্যান্য রুশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে প্রথম দফার বৈঠক শেষ হয়েছে শনিবার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বৈঠক গঠনমূলক পরিবেশে এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পরিচালিত হয়েছে বলে উল্লেখ করেছেন। দুদেশের মধ্যে আগামী সপ্তাহগুলোতে আরও আলোচনার বিষয়ে দুপক্ষই সম্মতি জানিয়েছে। স্থানীয় সময় শনিবার 12 এপ্রিল বিকেল 3:30টার দিকে এই বৈঠক শুরু হয় বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে। ব্রেকিং নিউজ, গাজায় গণহত্যা বন্ধের অনুরোধে একের পর এক সই করেছেন ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা বন্ধের দাবিতে ইসরায়েলি সেনাদের মাঝে প্রতিবাদের ঢেউ উঠেছে। যুদ্ধবিরোধী একটি অনুরোধপত্রে একের পর এক সই করে চলেছেন তারা। এই পিটিশনের মাধ্যমে তারা গাজায় যুদ্ধ বন্ধ ও যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার জন্য আলোচনার আহ্বান জানিয়েছেন। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, সম্প্রতি এই অনুরোধপত্রে নতুন করে আরও 150 জন সেনা সদস্য সই করেছেন। তারা সবাই ইসরায়েলের প্রখ্যাত গোলানি ব্রিগেড ফোর্সের সদস্য। এই পিটিশনে ইতোমধ্যে হাজার হাজার ইসরায়েলি সেনার নাম অন্তর্ভুক্ত হয়েছে, যা ইসরায়েলি সরকারের ভেতরে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে। গত সপ্তাহ থেকে ধারাবাহিকভাবে পিটিশন সই করেছেন বিভিন্ন শাখার সেনারা। প্রথমে সই করেন ইসরায়েলি বিমান বাহিনীর অন্তত 1000 রিজার্ভ সদস্য। এরপর ট্যাঙ্ক ইউনিট, নৌবাহিনী ও অন্যান্য সামরিক শাখার সাবেক ও বর্তমান কর্মকর্তারাও এতে যোগ দেন। গাজায় হামলা নিয়ে প্রশ্ন তোলায় জার্মানির সমালোচনায় ইসরায়েল। গাজার এক হাসপাতালে হামলার ঘটনায় জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রশ্ন তোলায় এর নিন্দা জানিয়েছে ইসরায়েল। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই বিষয়ে মন্তব্য করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার উত্তর গাজার আল আহলি হাসপাতালে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের দাবি, হামলা চালানোর আগে হাসপাতালে কর্মরতদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছিল, তবে সরে যাওয়ার জন্য খুব বেশি সময় দেয়া হয়নি বলে সমালোচনা তৈরি হয়েছে। ফিলিস্তিনের বার্তা সংস্থা WOAFO জানায়, হামলার আগে সরে যাওয়ার জন্য 18 মিনিট সময় দেয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে হাসপাতালটিতে বেশ কয়েক ডজন রোগী ছিলেন, যাদের এত অল্প সময়ে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। তাছাড়া সরিয়ে নিয়ে যাওয়ার সময় চিকিৎসা সেবা ব্যাহত হওয়ায় এক শিশু নিহত হয়েছে। শত শত বাংকার উড়িয়ে দিল পাকিস্তান। শত শত বাংকার উড়িয়ে দিয়েছে পাকিস্তান। দেশটি জানিয়েছে, গত 2 মাসে অন্তত 979টি বাংকার সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কোহাট শান্তি চুক্তির আলোকে খুররম জেলার উপজাতি এলাকায় গত 2 মাসে মোট 979টি বাংকার সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। সরকারি সূত্রে এ তথ্য জানানো হয়েছে। এই বাংকারগুলো উভয় পক্ষের দখলে থাকা এলাকায় অবস্থিত ছিল। কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এখন চুক্তির পরবর্তী ধাপ সকল পক্ষের কাছ থেকে অস্ত্র সংগ্রহ ধীরে ধীরে শুরু করা হচ্ছে। সরকারি প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত 3 মাসে মোট 1984টি যানবাহনের মাধ্যমে খাদ্য ও ঔষধ সরবরাহ করা হয়েছে দুর্গত এলাকায়। এছাড়া বাগান বাজারে দোকান ও ভবন সংস্কারের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝেও অর্থ বিতরণ চলছে।